আসসালামু আলাইকুম। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। ইসরায়েল ভেবেছিল শীর্ষ সামরিক নেতৃত্বের কয়েকজনকে হত্যা করে খুব সহজেই তারা ইরানকে কাবু করতে পারবে। সাময়িক এই অর্জনের খায়েশে অন্য সব বিবেচনা বাদ দিয়ে ফার্স্ট স্ট্রাইকের ক্রেডিট নিতে চেয়েছিল জায়নবাদী ও দখলদারি দেশটি। গাজার মতো ইরানকেও মাটির সাথে মিশিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল তারা, কিন্তু এই স্বপ্ন যে এত সহজেই দুঃস্বপ্নে পরিণত হবে, বিশেষ করে ইরান এত সফলভাবে সামরিক পন্থায় প্রতিক্রিয়া জানাবে এবং আকাশ থেকে প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিতে পারবে, এমনটা কল্পনাও করেনি ইসরায়েল। এখন এই যুদ্ধ ইসরায়েলের জন্য হয়ে গেছে গলার কাটা। অহমের কারণে যুদ্ধ শেষও করতে পারছে না, আবার যুদ্ধের বিশাল ব্যয়ও দেশটির জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আরও জানব এবারের প্রতিবেদনে। ইরানের সাথে যুদ্ধ চালাতে গিয়ে প্রতিদিন ইসরায়েলের আনুমানিক $200 মিলিয়ন খরচ হচ্ছে বলে প্রাথমিক এক মূল্যায়নের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। এটি একটি বিপুল অঙ্ক, অস্বাভাবিক রকমের খরচ, যা ইসরায়েলের জন্য বড় ধরনের চাপ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষিতে আনাতোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের নীতি নির্ধারকেরা যুদ্ধ শুরুর 7 দিনের মাথায় এসেই যুদ্ধের সময়কাল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই যে কোনো মূল্যে যুদ্ধের পরিসমাপ্তি টানার কথা ভাবছেন। গাজা যুদ্ধকে যেভাবে লম্বা সময় টেনে নিয়ে যাওয়া হয়েছে, ইরানের সাথে যুদ্ধে এই পরিমাণ সময় তো দূরের কথা, কাছাকাছি কোনো সময়ের কথা কল্পনাও করা দেশটির নীতি নির্ধারকের জন্য রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধের প্রতিদিনের সবচেয়ে ব্যয়বহুল দিক হচ্ছে ইরান থেকে ছুটে আসা শত শত ড্রোন, মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করা। ইরানের এই মিসাইলের ওয়েভ ঠেকাতে গিয়ে ইসরায়েলের প্রতিদিন কয়েক কোটি ডলার, এমনকি $100 মিলিয়ন বেশি ব্যয় হতে পারে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। এবারের আক্রমণে ইসরায়েলের গর্বের আকাশ নিরাপত্তা ব্যবস্থা আয়রন ডোমের সীমাবদ্ধতা বড় আকারে ধরা পড়েছে। বাধ্য হয়েই ইসরায়েল আয়রন ডোমের পাশাপাশি ডেভিস স্লিং এবং অ্যারো 3 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বারবার সক্রিয় করেছে। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমের আওতায় প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে খরচ হয়েছে $7 লাখ থেকে $4 মিলিয়ন মতো। গত কয়েকদিনে ইরান থেকে ছোড়া 400টিরও বেশি ক্ষেপণাস্ত্রের জবাবে এসব সিস্টেম ব্যবহৃত হয়েছে। এছাড়াও আক্রমণাত্মক সামরিক অভিযানের খরচও দ্রুত বাড়ছে। ইসরায়েলি F-35 যুদ্ধবিমানগুলোকে 1000 মাইল দূরে ইরানের লক্ষ্যবস্তুতে পাঠাতে প্রায় প্রতি জেটের জন্য ঘন্টায় $10,000 করে খরচ হচ্ছে। এর বাইরে নির্ভুল বোমা যেমন JDAM এবং MK-84 এর মতো বোমার ব্যয় তো খরচের তালিকায় যোগ হচ্ছে। সামগ্রিকভাবে অ্যারন ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি অনুমান করছে, যদি যুদ্ধ 1 মাস স্থায়ী হয় তাহলে ইসরায়েলের মোট ব্যয় হতে পারে প্রায় $12 বিলিয়ন। অর্থনীতিবিদ ভি এক্সটেইন মনে করেন, এই যুদ্ধ গাজা বা হিজবুল্লাহর সঙ্গে হওয়া যে কোনো যুদ্ধের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। এই যুদ্ধের সবচেয়ে বড় খরচের দিক হচ্ছে গোলা বারুদ, যা প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় ধরনের। এতটা ব্যয়ের কারণে ইসরায়েলি নীতি নির্ধারকেরা এখন যুদ্ধ সংক্ষিপ্ত করার দাবিকে বিবেচনায় নিতে বাধ্য হচ্ছেন। যদিও দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত দেননি যে তিনি ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পঙ্গু করার মতো কৌশলগত লক্ষ্য অর্জনের আগেই অভিযান বন্ধ করবেন। যদিও ইসরায়েলি শেয়ার বাজার স্থিতিশীল রয়েছে, কিছু ক্ষেত্রে শেয়ারের দাম বাড়ছেও, তবে মাটির ওপর বাস্তব ক্ষয়ক্ষতির মাত্রা ক্রমেই বাড়ছে। প্রকৌশলীরা ধারণা করছেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে যেসব স্থাপনার ক্ষতি হচ্ছে সেগুলোর পুনর্গঠন ব্যয় $400 মিলিয়ন বেশি ছাড়িয়ে যাবে, কারণ শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1 লাখের বেশি বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত 25 জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে।
ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত খাতে কাজকর্ম বন্ধ রয়েছে। স্টক এক্সচেঞ্জেও হামলা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের একাধিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। একাধিক গবেষণা কেন্দ্র এবং সাইবার অফিসও আক্রমণের শিকার হয়েছে। যুদ্ধের মাত্র 7 দিনের মধ্যে এতগুলো স্থাপনা ধ্বংস হয়ে যাবে ইসরায়েল এমনটা কল্পনাও করতে পারেনি। ইসরায়েলের সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কার্নিৎ লোগ ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, এই যুদ্ধ কতদিন স্থায়ী হয় সেটাই হবে অর্থনৈতিক টেকসইতার মূল নির্ধারক। যদি এটা 1 সপ্তাহ হয় তাহলে বিষয়টা একরকম, কিন্তু যদি এটা 2 সপ্তাহ বা 1 মাস গড়ায় তাহলে পরিস্থিতি একেবারে ভিন্ন হয়ে যাবে। তখন হয়তো ইসরায়েল আর পরিস্থিতি সামাল দেওয়ার অবস্থাতেও থাকবে না। ইসরায়েলের জন্য মাথা ব্যথার আরেকটি কারণ হয়ে গেছে যে তাদের নিক্ষিপ্ত F-35 যুদ্ধবিমান কিংবা হারমেসের মতো ব্যয়বহুল ড্রোনগুলো ইরানে গিয়ে ভূপাতিত হচ্ছে। ইরান তার স্বল্প পাল্লার মিসাইল দিয়ে ইসরায়েলের এই সামরিক সরঞ্জামগুলো ধ্বংস করতে সক্ষম হওয়ায় ইসরায়েল বড় ধরনের লোকসানের মুখে পড়ছে। একে তো এগুলো থেকে সামরিক যে ফায়দা পাওয়ার কথা ছিল ইসরায়েল তা পাচ্ছে না, আবার অন্যদিকে এগুলো ভূপাতিত হওয়ায় আমদানি খরচ বা নির্মাণ ব্যয়ের পুরোটাই লোকসানের খাতায় চলে যাচ্ছে। তাছাড়া আরেকটি বড় শঙ্কা হলো এই ভূপাতিত হওয়ার মাধ্যমে ইরানের কাছে সামরিক প্রযুক্তি ও গোপন নির্মাণ কৌশলও চলে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। সর্বশেষ ইরানের রাজধানী তেহরানের আকাশসীমায় ইসরায়েলের 2টি ড্রোন ভূপাতিত করেছে ইরানি বাহিনী। ইরানের গণমাধ্যমে ছবিসহ খবরটি ফলাও করে প্রকাশিত হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর একটি বিবৃতির বরাতে জানিয়েছে, একটি আত্মঘাতী তথা কামিকাজে ড্রোন তেহরানের দক্ষিণে শাহর-ই জেলায় ধ্বংস করা হয়েছে এবং আরেকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয় তেহরান তেল শোধনাগারের কাছাকাছি এলাকায়। বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ইসরায়েল এক গভীর কৌশলগত সংকটে পড়েছে। একদিকে গাজায় হামাসের নেতৃত্বে চলমান প্রতিরোধ, অপরদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রতিদিনের গোলাবর্ষণ এবং সর্বশেষ ইরান থেকে সরাসরি আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এই 3টি ফ্রন্টে একযোগে সামরিক অভিযান চালিয়ে যাওয়া এখন ইসরায়েলের জন্য কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই 3 ফ্রন্টের প্রতিটির পেছনে ইরান থাকায় তেহরানের প্রভাবমূলক বহুমুখী প্রতিরোধ কৌশল ইসরায়েলকে বিপাকে ফেলছে। শুধু সেনাবাহিনীর কার্যক্ষমতা নয়, বরং জনমনে আতঙ্ক, অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক সমালোচনা এবং রাজনৈতিক নেতৃত্বে বিভ্রান্তি সব মিলিয়ে ইসরায়েল চরম অস্থিরতার মুখোমুখি। বিশ্লেষকদের মতে একসাথে 3 ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য ইসরায়েলের নেই। তারা হয়তো একটি ফ্রন্টে আক্রমণ চালাতে সক্ষম, কিন্তু 3টি ফ্রন্টের প্রতিরোধ মোকাবেলা করার মতো সামরিক, অর্থনৈতিক ও মানসিক প্রস্তুতি তাদের নেই। ইসরায়েলের জন্য আরও 2টো উদ্বেগের কারণ রয়েছে। একটি হলো ইরান যেভাবে 2000 কিলোমিটারের বিশাল দূরত্ব পাড়ি দিয়ে ইসরায়েলে গিয়ে টার্গেটে আঘাত করছে, ইসরায়েল তেমনটা ধারণা করেনি। এক্ষেত্রে এই বিশাল পথ অতিক্রম করার সময় অন্য দেশগুলো কিংবা বিভিন্ন স্থানে মোতায়েনকৃত মার্কিন স্থাপনাগুলো যেভাবে ইরানের মিসাইলগুলোকে নিষ্ক্রিয় করার কথা ভেবেছিল, বাস্তবে তা হচ্ছে না। দ্বিতীয় উদ্বেগ হলো ইসরায়েল বরাবরই আতঙ্কে রয়েছে ইরানের কথিত প্রতিরোধ অক্ষের আওতাধীন সংস্থাগুলোর ভূমিকা নিয়ে। রাশিয়া বা চীন ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নেমে যায় কিনা তা নিয়েও ভীষণ উদ্বেগে রয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের সীমান্তে থাকা ইরানের ঘনিষ্ঠ মিত্র লেবাননের হিজবুল্লাহ যেন কোনোভাবেই সক্রিয় না হয় তা নিশ্চিতে হিজবুল্লাহকে চাপের ওপর রেখেছে ইসরায়েল। ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ যেন জড়িয়ে না পড়ে এই সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বলেন, হিজবুল্লাহর মহাসচিব তার পূর্বসূরীদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছেন না এবং ইরানের নির্দেশে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবার হুমকি দিচ্ছেন। তিনি আরও বলেন, আমি লেবাননের এই প্রতিনিধিত্বকারী সংগঠনকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। কার্টসের এই প্রতিক্রিয়া এলো হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেমের ঘোষণার প্রতিক্রিয়ায়।
নাইম ইসরায়েলকে সতর্ক করে জানিয়েছেন, ইরান ইসরায়েলের চলমান সংঘাতে আমরা নিরপেক্ষ নই, আমরা বরং ইরানের পাশে আছি। এক বিবৃতিতে নাইম কাসেম বলেন, ইসরায়েল আমেরিকার বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আমরা উপযুক্ত মনে করলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেব। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে কাসেম বলেন, আমরা ইরানের ন্যায়সঙ্গত অধিকার ও স্বাধীনতার পক্ষে এবং আমেরিকার মিথ্যাচার, আগ্রাসন ও ক্যান্সারের মতো বিস্তারকারী টিউমার ইসরায়েলের দাম্ভিক পশ্চিমা শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, আমরা ইরানের পাশে দাঁড়িয়েছি কারণ এই বৈশ্বিক আচরণের বিরুদ্ধে অবস্থান মানেই আমাদের নিজেদের স্বাধীনতা, ভূমি মুক্তি এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণ, নির্বাচনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।